প্রিয় দর্শক, সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি টু দ্য পয়েন্ট। আর আমি বরাবরের মতো আজও সঙ্গে রয়েছি সোমা ইসলাম। আপনারা জানেন, নির্বাচনের আগে এবং নির্বাচনের পরে আমরা সবসময় আলোচনা করি রাজনীতির চলমান ইস্যুগুলোকে নিয়ে। আর নির্বাচনের আগে তো কথা বলেছিলাম নির্বাচনকে নিয়ে, আর নির্বাচনের পরে আজ আমরা কথা বলছি নির্বাচনের পরবর্তী ভাবনাগুলো নিয়ে। আর সেই কারণেই আমরা আমাদের আজকের টু দ্য পয়েন্টের নাম রেখেছি তারুণ্যের জয়, প্রজন্মের ভাবনা। আর আজকের আমাদের যে বিষয়বস্তু, সেই বিষয়বস্তু নিয়ে আলোচনা করবার জন্য আমাদের সঙ্গে যোগ দিয়েছেন। আমরা প্রথমে শুভেচ্ছা জানাতে চাই, কারণ তিনি নতুন জনপ্রতিনিধি নির্বাচিত হয়েছেন। আমাদের সঙ্গে রয়েছেন অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর, সংসদ সদস্য মাগুরা 1। আমাদের সঙ্গে আরও যোগ দিয়েছেন চ্যানেল আইয়ের বিশেষ প্রতিনিধি নীলাদ্রি শেখর। দুজনকেই ধন্যবাদ জানাচ্ছি আজকের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। জনাব সাইফুজ্জামান শিখর, আলোচনা আপনাকে দিয়ে আমরা শুরু করতে চাই, কারণ আমাদের আলোচনার নাম আপনি বুঝতে পেরেছেন, তারুণ্য। আর তারুণ্য যখন রেখেছি তখন আমরা তারুণ্যের কথাই শুনবো। আপনি তরুণ এবারের জনপ্রতিনিধি, প্রথমবারের মতো নির্বাচিত হয়েছেন। তো তারুণ্য শুধু কি নির্বাচিত হয়েছে, কিংবা দল তারুণ্য একঝাঁক নতুন মুখকে নির্বাচিত করেছে, রাজনীতি এনেছে, এটাই কি বড় বিষয়? নাকি তারুণদের এ দেশ নিয়ে আরো কি কি ভাবনাগুলো আছে, কি করতে চান? আগে শুনতে চাই আপনি কি করবেন। আসলে মাননীয় নেত্রী, আমাদের আওয়ামী লীগ সভানেত্রী, আমার মাননীয় প্রধানমন্ত্রী, উনি একঝাঁক তরুণ নিয়ে আসছেন শুধু তরুণ প্রতিষ্ঠিত করার জন্য না, তরুণদের নিয়ে দেশকে কিছু চিন্তা তার নিশ্চয়ই আছে। তো দেখেন, আমরা 2008-এর নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী যে আপনার ম্যানিফেস্টোর যে কথাটি বলেছিলেন যে ডিজিটাল বাংলাদেশ, তা ডিজিটাল বাংলাদেশটা গড়ার মূল হাতিয়ারটা কিন্তু আপনার তরুণ সমাজ। তো সেটা তো আমরা ইতিমধ্যেই আমরা বলতে পারি যে উই অ্যাচিভ ইট। এখন মাননীয় প্রধানমন্ত্রী এবার বলেছেন যে গ্রামে থেকে শহরের যে সুযোগ সুবিধা, গ্রাম হবে শহর। তো এইটার জন্য আপনার তারুণ্য যে লাগবে, ওই কারণেই নেত্রী একঝাঁক তরুণকে মনোনয়ন দিয়েছেন। তবে একটা জিনিস লক্ষ্য করবেন যে যারা নির্বাচিত হয়েছেন বা যাদেরকে উনি মনোনয়ন দিয়েছেন, সবারই রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড আছে, তারা সবাই কিন্তু রাজনীতি করে এসেছেন। তো এই কারণেই একটা দেশকে বদলাতে হলে, একটা সমাজকে বদলাতে হলে তারুণ্যের সহযোগিতাটা লাগে। হয়তো এই চিন্তা ভাবনা থেকেই আমাদেরকে উনি সংসদ সদস্য পদে মনোনয়ন দিয়েছেন। আর জনগণ উন্নয়ন এবং জননেত্রী শেখ হাসিনার সুশাসনের প্রতি আস্থা রেখে আমাদেরকে বিপুল ভোটে বিজয়। আপনি তো নির্বাচিত হওয়ার আগে ক্ষমতার বাইরে ছিলেন, কিন্তু যখন জনপ্রতিনিধি তখন কিন্তু একটা ক্ষমতায় আসীন হলেন। সেই ক্ষমতার জায়গা থেকে পার্লামেন্টে আপনি যাবেন, আইন প্রণেতা, তরুণ আইন প্রণেতা। সেই জায়গা থেকে আমরা যদি আপনাকে প্রশ্ন করি যে আপনি বাংলাদেশকে নিয়ে কি স্বপ্ন দেখছেন, কি বদলাতে চান? না, বাংলাদেশকে নিয়ে তো আমাদের একটা স্বপ্ন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেখিয়ে গিয়েছেন, একটা সোনার বাংলাদেশ করতে চান। তো সেই সোনার বাংলাদেশ গড়ার জন্য জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে যে বাংলাদেশ এগিয়ে চলেছে, আমরা তার সহযাত্রী, আমরা তাকে সহযোগিতা করব। আপনার ভাবনার জায়গাটুকু কি? আপনি কোন জায়গায় দেখতে চান? কোন জায়গায়? আমি যদি বলি পুরো বাংলাদেশকে বদলাতে হলে নিজের জায়গা থেকে তো বদলাতে হবে। আপনার যে এলাকাটি, আপনার অঞ্চল, সেই জায়গা থেকে বদলালে, একটু একটু নিজে বদলালেই তো পুরো বাংলাদেশ বদলে যায়। সেই জায়গায় আপনি আপনার অঞ্চলকে কিভাবে বদলাতে চান? কোনটাখানে পিছিয়ে আছে এখন? আমার অঞ্চলটাকে আমি ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী সহকারী একান্ত সচিব হিসেবে আমি 10 বছর কাজ করার কারণেই, এবং আমার বাবা যেহেতু 5 বার সংসদ সদস্য ছিলেন, এলাকার সাথে আমার টাচ ছিল, এবং আমার একটা সুপ্ত বাসনা ছিল যে আমি একদিন নির্বাচন করব। ওই কারণেই আমি একদম প্রথম দিন থেকেই আমার এলাকায় উন্নয়নের জন্য আমি চেষ্টা করেছি। মাগুরার মানুষ যা কখনো স্বপ্নে ভাবেনি এমন কিছু উন্নয়ন আমি মাননীয় প্রধানমন্ত্রীর সহযোগিতায় সেটা করতে পেরেছি। যেমন ধরেন 250 শয্যা বিশিষ্ট হাসপাতাল, সেটা কাজ শুরু হওয়ার আগেই 500 শয্যা বিশিষ্ট একটি মেডিকেল কলেজ নেত্রী আমাদেরকে দিয়েছেন। মাগুরায় রেল লাইন এসেছে, একটি আন্তর্জাতিক মানের স্টেডিয়াম হয়েছে, শেখ কামাল আইটি পার্ক হয়েছে, 4 লেন রাস্তা হচ্ছে, নদী ভাঙ্গন রোধে আপনার গড়াই নদী ভাঙ্গন রোধ প্রকল্প 350 কোটি টাকা উনি বরাদ্দ দিয়েছেন। এভাবে কিন্তু আমরা গত 10 বছর মাগুরাকে পরিবর্তিত করবার জন্য, মাগুরার উন্নয়নের জন্য কিন্তু আমরা কাজ করে গিয়েছি। এখন আমাদের যেটা আমরা ইতিমধ্যেই সারা বাংলাদেশেই মাদকের বিরুদ্ধে আমাদের প্রধানমন্ত্রী জিরো টলারেন্সের কথা ঘোষণা করেছেন, এবং সেইভাবে চলে আমরা মাগুরা ইতিমধ্যেই আমরা মাদক মুক্ত করতে পেরেছি। আমরা মাগুরার যে তরুণ সমাজ আছে তাদেরকে খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা তাদেরকে একটি ভালো জায়গায় রাখার চেষ্টা করেছি। ধন্যবাদ শেখর। আমরা আপনার কাছে আসবো। শিখর, নীলাদ্রি শেখর, আপনার কাছে যেতে চাই। আপনি তো সাংবাদিক হিসাবে, গণমাধ্যম কর্মী হিসাবে যদি প্রশ্ন না করে, একজন তরুণ হিসাবে আমি একটা প্রশ্ন করি। পাশে বসে আছে তরুণ জনপ্রতিনিধি।
আপনি তার কাছে কি চাইবেন? আমার পাশে যিনি বসে আছেন সাইফুজ্জামান শেখর, তাকে ছাত্র রাজনীতি থেকে দেখেছি। উনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের শীর্ষ নেতা ছিলেন, কেন্দ্রীয় বিভিন্ন পদে ছিলেন। উনি জয়েন্ট সেক্রেটারি হিসাবে মাননীয় প্রধানমন্ত্রীর এপিএস হিসাবে দীর্ঘ 10 বছর দায়িত্ব পালন করেছেন। তো তার জায়গাতে আমি দেখেছি, তার কাজগুলো দেখেছি, খুব কাছ থেকে দেখার সুযোগ হয়েছে, কারণ ওই বিটে কাজ করার সুযোগ হয়েছে আমার। তো শেখর ভাই যেটা বলছিলেন যে টু দ্য পয়েন্ট অনুষ্ঠানে জাহিদ নেওয়াজ খানের পরিকল্পনা এবং রাজু আলিমের তরুণদের জন্য একটা দিক নির্দেশনা রয়েছে। তরুণ সমাজকে নিয়ে এই সরকার কি করতে চায়, এবং এবার ভোটে 2 কোটির বেশি ছিল, 22% তরুণ ভোটার ছিল, এবং এটার প্রতিফলনও কিন্তু আমরা দেখেছি যে নতুন মুখ অনেক এসছে। আওয়ামী লীগের এবারের সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তো এটা কিন্তু ধরেই নেওয়া যায় যে আওয়ামী লীগ সরকার তরুণদেরকে নিয়ে, তরুণদেরকে কাজে লাগানোর জন্য, দেশের জন্য তারা কিন্তু মানে তাদের একটা নিঃসন্দেহে একটা বিরাট বড় একটা ভাবনা আছে। হয়তো এটা সময় গেলে আমরা আরো পরিষ্কার হতে পারবো, কিন্তু ম্যানিফেস্টোতে যেগুলো বলা হয়েছে যে তরুণদের কর্মসংস্থানের বিষয়, বিশেষ করে শেখর ভাই উল্লেখ করলেন যে মাদকের বিষয়, এটা শুধুমাত্র একটা নির্দিষ্ট এরিয়ার জন্য না, দেশব্যাপী মাদককে নির্মূল করার জন্য যে বিনোদনের দরকার, সেজন্য কিন্তু কমপ্লেক্স করা হচ্ছে বিভিন্ন জায়গায়। তরুণদের জন্য জেলা উপজেলা কমপ্লেক্সের সিদ্ধান্ত রয়েছে এই সরকারের। তো এই জিনিসগুলো কিন্তু প্রক্রিয়ার মধ্যে রয়েছে, কিন্তু খুব ইম্পর্টেন্ট ইস্যু যে কর্মসংস্থান করা। প্রধানমন্ত্রীর বিভিন্ন সময় বক্তব্যে আমরা একটি বিষয় খুব জোরভাবে পেয়েছি, সেটা হচ্ছে যে উনি বলেছেন যে তরুণদেরকে উদ্যোক্তা হতে হবে, তরুণদের চাকরি না খুঁজে চাকরি দিতে হবে। তো এই জায়গাটা হয়তোবা এবার গভর্নমেন্টের অনেক বড় হয়তোবা চ্যালেঞ্জও হবে, এটা যে তরুণের কর্মসংস্থান এবং তাদের এই উদ্যোক্তা হয়ে গড়ে তোলার, উদ্যোক্তা তো তারা নিজে হতে পারবে না, গভর্নমেন্টেরও অনেক লজিস্টিক্স বা সবকিছু সাপোর্ট লাগবে। সেক্ষেত্রে নিঃসন্দেহে বলা যায় যে গভর্নমেন্টের এবারের অনেক বড় একটা বিষয় থাকবে যে তরুণদেরকে আগামীর বাংলাদেশ গড়ে তোলার জন্য তাদেরকে গড়ে তোলা। বড় একটা চ্যালেঞ্জ দিলাম। আপনাকে ধন্যবাদ। জি, আমি আপনার কাছেই আসবো। জনাব শিখর, আপনার কাছে যেটা, যে আপনার নামটা কিন্তু যথার্থ শিখর, তার মানে আপনি যেখান থেকে শুরু করেছিলেন ছাত্র রাজনীতি, রাজনৈতিক পরিবারের একজন সন্তান, ছাত্র রাজনীতি করেছেন দীর্ঘদিন, আপনার বাবা ছিলেন জনপ্রতিনিধি মাগুরার, কিন্তু মানে তরুণ প্রজন্ম তো আশাই করতে পারে যে শিখর নামটা যথার্থ সম্মান আপনি রাখবেন। নির্বাচনের আগে যে আমরা দেখেছি তরুণ সমাজ রাস্তায় নেমে এসেছিল, কোটা বিরোধী আন্দোলন থেকে শুরু করে, এই যে তরুণ মনের অনেকগুলো ভাবনা ছিল, একটা বিক্ষোভের বহিঃপ্রকাশ আমরা দেখেছিলাম, সেই জায়গাগুলোকে আপনারা উপলব্ধি করতে পেরেছেন কিনা, এবং সেটা উপলব্ধি করে আপনারা পরবর্তীতে কি করবেন? কোটা যে আন্দোলনটি হয়েছিল সেটা মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিয়েছেন। এর বাইরে আপনার একটা অ্যাক্সিডেন্ট নিয়ে তরুণ সমাজ মাঠে নেমেছিল, সেটাও মাননীয় প্রধানমন্ত্রী সক্রিয় এবং খুব সুন্দর ওয়েতে উনি সমাধান দিয়েছেন বিষয়গুলো। এখন যেটা শেখর যেটা বলল যে আমাদের কর্মসংস্থানের যে বিষয়টি, সেটা দেখেন আমাদের সরকার 61টি অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলছে। 61টি অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার মূল কারণটি মাননীয় প্রধানমন্ত্রী যেটা বলেছেন যে তরুণরা চাকরি দিবে, উদ্যোক্তা হবে। তো এটা যদি 61টি অর্থনৈতিক অঞ্চল আমরা গড়ে তুলতে পারি এবং সেখানে যে শিল্প প্রতিষ্ঠানগুলো যদি গড়ে ওঠে, তাহলে আমরা বিশ্বাস করব যে আমরা অনেক তরুণকে আমরা সেখানে কর্মসংস্থানের সৃষ্টি করতে পারবো। এছাড়া সরকারিভাবে গত 10 বছরে প্রায় 10টা-11টা বিসিএস হয়েছে এবং স্পেশাল বিসিএস হয়েছে, এবং চাকরির জন্য কিন্তু আমরা অনেক, যেটা গত 30-40 বছরে যেটা হয় না, সেটা কিন্তু গত 10 বছরে আমরা অনেক লোককে চাকরি দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। এর বাইরেও ছোট ছোট ব্যবসায় আমাদের তরুণ সমাজ কিন্তু এগিয়ে আসছে। তারপরে আপনার বিশেষ করে আমাদের নারী সমাজের জন্য আলাদা ঋণের ব্যবস্থা করা হচ্ছে। আর এমনি সরকার একটা সেফটি নেটওয়ার্কও গড়ে তুলেছে। আপনারা দেখেন যে বাচ্চাদেরকে বিনামূল্যে বই দেওয়া, বিনা বেতনে পড়ার সুযোগ, তারপরে আপনার বাচ্চা স্কুলে গেলে মাকে উপবৃত্তি দিচ্ছে, মোবাইল ফোনের মাধ্যমে উপবৃত্তি দিচ্ছে, এবং এটা মাকেই দেয়, বাবাকে না, কিন্তু মাকে দিচ্ছে। এর বাইরে আপনার বিধবা ভাতা, বয়স্ক ভাতা, প্রেগনেন্সি ভাতা, এটা সামাজিক নিরাপত্তা একটা বেষ্টনী গড়ে তুলেছে, যেটা আমাদের দেশের মানুষ কখনো কল্পনা করে নাই। তো আমার যেটা মনে হয় যে আমরা যে স্বপ্নটা দেখি যে বাংলাদেশ একটি সুন্দর একটা বাংলাদেশ, আমার মনে হয় যে আমরা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সেই দিকেই এগিয়ে চলেছি ইনশাল্লাহ। জনাব শিখর, আপনি যেটা বলছিলেন যে আপনার মনের মধ্যে একটা সুপ্ত বাসনা ছিল বহুদিন থেকে যে আপনি জনপ্রতিনিধি হবেন, আপনি সেটা হয়েছেন, কিন্তু এখন যেটা জানতে চাই যে একজন তরুণ জনপ্রতিনিধি হিসাবে আসলে জাতীয় সংসদ, পার্লামেন্ট আপনি কেমন দেখতে চান? সংসদ তো বিরোধিতা করার ক্ষেত্র না,
সংসদটা কি? সংসদটা হচ্ছে কি দেশকে এগিয়ে নেওয়ার জন্য, দেশকে সুষ্ঠু ধারায় পরিচালনা করবার জন্য একটা সংসদটা সেইভাবেই দেখা যাচ্ছে যে আপনার আননেসেসারি বিরোধিতার ক্ষেত্রে বিরোধিতা করে। জাতীয় পার্টি যেটা করেছে গত এসে যে সরকারকে ডেভেলপমেন্ট ওয়ার্কে জাতীয় পার্টি সহযোগিতা করেছে, তো ওইটাকে অনেকেই অনেকভাবে দেখতে চাই, কিন্তু বিরোধী দলের তো গঠনমূলক বিরোধিতাই করতে হবে, তো সেক্ষেত্রে সরকারকে সহযোগিতা করতে হবে, এর তো কোনো বিকল্প নাই। তো আমরা চাই যে আগামী সংসদটা, বিগত সংসদটা যেভাবে চলেছে সুষ্ঠুভাবে সুন্দরভাবে আমরা চাই এইভাবে চলুক, এবং আমরা চাই যে সংসদ প্রাণবন্ত হোক, গঠনমূলক আচরণ হোক, যেখানে আমরা আলোচনার মধ্য দিয়ে আমরা দেশকে যে এগিয়ে গিয়েছে এই ধারাটা আমরা কিভাবে আরো সামনের দিকে নিয়ে যেতে পারি, এটাই আমরা কামনা করি সংসদ সদস্য। বিএনপির আমরা দেখেছি যে 7 জন জনপ্রতিনিধি নির্বাচিত হয়েছেন, কিন্তু এই যে তাদের সংসদে না যাওয়ার ব্যাপার সিদ্ধান্তটা, সেই জায়গাটা কি হবে, কিভাবে আপনি দেখছেন? কারণ এই 7 জন জনপ্রতিনিধিকে কিন্তু নির্বাচিত করেছে তার এলাকার লোকজন, তারা যদি সংসদে যে কথা বলে আর পল্টনে যে বসে কথা বলা কিংবা সংসদে যে কথা বলা, দুটোর মধ্যে কি আপনি পার্থক্য খুঁজে পান? এটা তো তাদের পবিত্র আমানত, জনগণ তাদেরকে ভোট দিয়েছে, তাদেরকে অবশ্যই জনগণ যে স্বপ্ন নিয়ে তাদেরকে ভোট দিয়েছে সেই দায়িত্বটা পালন করা উচিত, আমি যেটা মনে করি। আর যেটা হচ্ছে যে জনগণ ভোট দিয়েছে, এখন আমি 2 সিট পেলাম না 4 সিট পেলাম, এটা তো কোনো ম্যাটার করে না। জনগণ তাদেরকে যে কোনো কারণেই হোক হয়তো তাদের উপর আস্থা রাখতে পারে না, জননেত্রী শেখ হাসিনার উপর আস্থা রেখেছে, আজকে নিরঙ্কুশ বিজয় লাভ করেছে। আপনি দেখেন ভারতের রাজনীতিতে একসময় বিজেপি 2টা সিট পেয়েছে, আজকে বিজেপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সংসদ করছে। যদি গঠনমূলক কার্যক্রম চালাই, যদি বিএনপি জনগণের প্রত্যাশা পূরণ করতে পারে, তাহলে আগামীতে তারা আসবে ক্ষমতায়। এটা তো জনগণ কাকে ভোট দেবে তো জনগণ জানে। তো আমার যেটা মনে হয়েছে যে এই নির্বাচনে বিএনপি তারা আসলে নির্বাচনটা গুছিয়ে করে নাই, এবং ওরা কি করতে চেয়েছে ওরা নিজেরাই বোঝে নাই। আজকে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে গিয়েছে, অগ্রগতি হয়েছে, সুশাসন পেয়েছে। বিএনপি কোনোভাবেই এটাকে জনগণের কাছে প্রতিষ্ঠিত করতে পারে নাই যে শেখ হাসিনা করেছেন আমরা এর চেয়েও বেশি করব, বিকল্প এটা কিন্তু বিএনপি দিতে পারে না, যার জন্য জনগণ জননেত্রী শেখ হাসিনার উপর আস্থা রাখছে। মানে আপনি বলতে চাচ্ছেন যে বিএনপি যদি ম্যান্ডেট নিয়ে মানুষের কাছে যেত যে আমরা 5 বছরের স্বপ্ন দেখাচ্ছি, সেখানে জনগণ উল্টা বলছে আমরা তো 10 বছরের স্বপ্ন দেখেছি, কিংবা সেটা বাস্তবায়ন হয়েছে। এই যে আমি যে সোশ্যাল সেফটি নেটওয়ার্কের কথা যেগুলো, এগুলো তো বাংলার মানুষ কখনো কল্পনা করে না। ওরা বিএনপি যেটা পুঁজি সেটা হচ্ছে গিয়ে আসলে একটা মিথ্যে অহেতুক কিছু কথাবার্তা বলা, যেমন ধরেন যে দেশ বিক্রি হয়ে যাবে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে, এগুলো মানুষ এখন আর খায় না। বাংলাদেশ ভারত হয়ে যাবে, এগুলো মানুষ আর খায় না। আপনার মসজিদে আজানের জন্য আপনি রাজনীতিবিদ হিসেবে মনে করেন কি যে 7 জন বিএনপির জনপ্রতিনিধির অবশ্য পার্লামেন্টে আসা উচিত? উচিত, অবশ্যই উচিত। এবং 7 জন কেন, মানে একজন হইলেও আসা উচিত, সে তো কথা বলতে পারবে সংসদে, এবং তাকে তো কথা বলার জন্যই ভোটটি দিয়েছেন। না আসলে তারা ভুল করবে, আগামী প্রজন্ম আগামী নির্বাচনে তারা আরো হয়তো বিচ্ছিন্ন হয়ে যাবে। শেখর, আপনি কিছু বলতে চাচ্ছিলেন? না, আমি শেখর ভাইয়ের সাথে একটা জিনিস যোগ করতে চাচ্ছিলাম যে এবার কিন্তু এবারের যে ম্যানিফেস্টো দিয়েছে আওয়ামী লীগের পক্ষ থেকে, সেই ম্যানিফেস্টোতে কিন্তু 100 বছরের প্ল্যান আছে, ডেল্টা প্ল্যান আছে 100 বছর। তো সেক্ষেত্রে ধরেন যে যদি 100 বছরের যেখানে প্ল্যান এই গভর্নমেন্ট বা এই দল মানুষকে স্বপ্ন দেখাচ্ছে যে আমি 100 বছর পরে এই বাংলাদেশ করতে চাই, সেক্ষেত্রে আমার নিঃসন্দেহে আমি যদি নতুন কিছু করতে চাই আমাকে 200 বছরের। এর ভিতরে আরেকটু বিষয় আছে যে 10 বছর আগে বাংলাদেশের মানুষ কিন্তু কোনো স্বপ্ন ছিল না, একটা ব্যর্থ অকার্যকর একটা সন্ত্রাসী রাষ্ট্রে রূপান্তরিত হয়েছিল বাংলাদেশ। মানুষ কিন্তু কোনো স্বপ্ন দেখতো না, একদম অকার্যকর একটা রাষ্ট্র হয়ে গিয়েছিল। শেখ হাসিনা আমাদের নেত্রী, তিনি 2021 সালের একটা স্বপ্ন আমাদের দেখিয়েছিলেন, সেই স্বপ্ন কিন্তু আমরা 18 সালের মধ্যেই অ্যাচিভ করে ফেলেছি। তাহলে মানুষ কি দেখলো যে 10 বছর আগে যারা রাষ্ট্রীয় ক্ষমতায় তারা মানুষকে কোনো স্বপ্ন দেখাতে পারে নাই, মানুষ বরঞ্চ এটা কি বলবো যে একটা ইসের ভিতর, অন্ধকারের ভিতর চলে গিয়েছিল, মানুষের কোনো স্বপ্ন ছিল না, কোনো আলো ছিল না, একটা ব্যর্থ রাষ্ট্রের মৌলবাদী রাষ্ট্রে রূপান্তরিত হয়ে যাচ্ছিল। সেইখান থেকে জননেত্রী শেখ হাসিনা আমাদেরকে স্বপ্ন দেখালেন যে 2021 সালের মধ্যে আমরা এইটা করব। সেই গোলে আমরা পৌঁছে গেলাম 3 বছর আগে বা 4 বছর আগে আমরা পৌঁছে। এখন মানুষ মনে করতেছে যে নেত্রী যেটা দেখান সেটা বাস্তবায়ন করার ক্ষমতাটাও রাখেন। আমাদেরকে 2041 সাল দেখিয়েছেন। 2041 সালে কি বলেছেন যে উনি আমাদেরকে একটা উন্নত জাতিতে রূপান্তরিত করবেন, এবং এটাকে জনগণ বিশ্বাস করে। এবং শুধু 41 সাল পর্যন্ত কিন্তু উনি থেমে থাকেননি, উনি পরবর্তী আরো 100 বছরের
স্বপ্নটা কি বাংলাদেশের মানুষকে দেখাচ্ছেন যে আমরা কোথায় পৌঁছাতে চাই, কি করতে চাই, এবং সেটা একটা লক্ষ্য তো থাকতে হবে আমাদের। বিএনপি কিন্তু মানুষের কাছে কোনো লক্ষ্য দিতে পারে নাই। তারা মানে এটা আমি বলতে পারি যে রাজনৈতিক দল হিসেবে তারা জনগণের আস্থা নেওয়ার জন্য বা জনগণের সমর্থন নিয়ে যা দরকার তার কিছুই করেননি। ওই কিছু মিথ্যা প্রোপাগান্ডা, মিথ্যা কথা বলা, দোষারোপ করা, এইটার ভিতর দিয়েই তারা মানুষের কাছে শুধু পরিবর্তনের জন্য মানুষ কেন ভোট দেবে। আপনাকে যখন পেয়েছি তখন আমরা আরেকটা প্রশ্ন করতে চাই যে আমরা আওয়ামী লীগের রাজনীতিতে সবসময় দেখি তারুণ্যের একটা জয় জয়কার, কিন্তু আমরা মূলধারার রাজনীতি এবারের নির্বাচনে যদি দেখি সেখানে কেন নারীর অংশগ্রহণ সরাসরি নির্বাচনে অনেক কম দেখি। সে তুলনায় কিন্তু বড় রাজনৈতিক দল যেগুলোকেই বলি না কেন, কিন্তু সেখানে সরাসরি নারীদের অংশগ্রহণ, তাদেরকে মনোনয়ন দেওয়া, এই বিষয়টি কি বলবেন? কেন নারীরা কি আওয়ামী লীগের যোগ্য সম্পূর্ণ নারী নেই? শুধু কি সংরক্ষিত আসনের জন্য নারীরা তৈরি? অংশগ্রহণ একসময় জিরো ছিল। সেখান থেকে আমাদের নেত্রী জননেত্রী শেখ হাসিনা তিনি কিন্তু চেষ্টা করছেন উত্তরোত্তর বৃদ্ধি। আপনি দেখেন কমে নাই, কিন্তু আমরা 2008-এ যা দিয়েছি 2014 এসে দেখবেন যে আমরা তার আরো বৃদ্ধি পেয়েছে। 2018 সালের নির্বাচনে দেখবেন যে আরো বেড়েছে। এবং এটা আমার যেটা মনে হচ্ছে, আমি নেত্রীর সাথে দীর্ঘদিন কাজ করেছি, তো আমার কাছে মনে হচ্ছে 33% না, এটা 50%-এ চলে। এবং রাজনীতিতে যেভাবে নারীর অংশগ্রহণটা বাড়ছে আপনি কল্পনা করতে পারেন। আমি সকাল 7টায় উঠান বৈঠকে গিয়েছি, দেখা গেছে যে 200 পুরুষ 500 মহিলা। আমি কিছু জিজ্ঞেস করেছি যে মা বোন বা আপনারা যেখানে এসেছেন বাড়ি থেকে ভাইরা আপনাদের কোনো বকাঝকা করবে কিনা। ওনারা কিন্তু খুব স্বতঃস্ফূর্ত না, কিচ্ছু হবে না। 10 বছর আগে কিন্তু এটা কল্পনা করা যেত না। আমরা তো সেটা অবশ্যই বাংলাদেশ সারা বিশ্ব দেখছে, রাষ্ট্রের মূল জায়গা থেকে শুরু করে প্রশাসনের সবখানে নারীদের অবস্থান, কিন্তু সংসদে নারীদের উপস্থিতি অনেক কম। এটা অবশ্যই মানে দেখেন আপনি 8-এ 14-ই আজকে 18-ই, এবং আমি বিশ্বাস করি যে আগামী নির্বাচনে যে এটা একটা বড় অংশ পূরণ করবে এবং নেত্রীর হাত দিয়েই হবে। যেখানে আমরা আসলে সংসদ নেতা নারী, যেখানে উপনেতা নারী, যেখানে স্পিকার নারী, সেনাবাহিনীতে একজন উচ্চ পদে প্রথমবারের মতো নারী আছেন, জেনারেল আছেন, জেনারেল লেফটেন্যান্ট জেনারেল হয়েছেন নারী। তো সব মিলে নারী অংশগ্রহণ। আমাদের দুইটা বিষয় মাথায় রাখতে হবে যে শুধু নারীর জন্য নারীর দিলে তো আমরা সিটটা যদি লস করি, আমাকে তো জিতার ক্যান্ডিডেট দিতে হবে। তো আমার যেটা মনে হয়, আমি মানে আমার কাছে এখন যেটা মনে হচ্ছে যে নারীরা যেভাবে রাজনীতিতে এগিয়ে আসছেন এবং যেভাবে জনগণের কাছে পৌঁছাচ্ছেন, আমার যেটা বিশ্বাস যে এখন আমাদের যে সীমাবদ্ধতা আছে যে একজন মহিলাকে দিলাম সে কাভারটা করতে পারবে কিনা, সেই জায়গাটাও পূরণ হয়ে যাবে। এবং আমরা মানে খুব বেশি দিন লাগবে না, আমাদের হয়তো আগামী সংসদ, তারপরের সংসদে দেখবেন যে 33% হয়ে গেছে। 10 বছর ধরে টানা এই সরকার ক্ষমতায় আছে, আবার নতুন সরকার, পুরনো সরকারই কিন্তু নতুন তো মোড়কে নতুন সরকার। কিন্তু আমরা যদি আপনার কাছে জিজ্ঞেস করি এই 10 বছরের পর নতুন করে যে পথ চলা শুরু হবে বর্তমান সরকারের, সবচেয়ে বড় চ্যালেঞ্জ কোনটা হবে? বড় চ্যালেঞ্জ আমরা এই যে সুশাসন উন্নয়নের যে ধারাবাহিকতাটা, এটাকে ধরে রাখা, এটা ধরে রাখাটাই বড় চ্যালেঞ্জ। দেখা যাক আমরা যদি বলি যে ব্যাংকিং খাতে সুশাসন ফিরিয়ে আনতে হবে, সামাজিক আর্থিক খাতগুলো আছে, সব মিলিয়ে এই সেক্টরগুলো কি? এই সেক্টরগুলোই আমার তো মনে হয় যে আপনি নিজেই একটু খেয়াল করে দেখেন যে আমাদের ব্যাংকিং সেক্টর কিন্তু এখন অনেক শক্তিশালী। আমরা আগে কয়টা ব্যাংক ছিল, এখন কতগুলো ব্যাংক হয়েছে। আপনি টেলিভিশন চ্যানেল দেখেন কয়টা ছিল, এখন কতগুলো হয়েছে। তো যে আর্থিক খাত অনেকে বলে যে আর্থিক খাতে খুব বেশি যে সমস্যা আছে, এটা কিন্তু আমাদের কাছে কিন্তু সেরকম মনে হয় নাই না। কিন্তু যে জায়গাগুলো দেখি গণমাধ্যম থেকে শুরু করে নানান জায়গায় যখন আমরা দেখি যে বিভিন্ন ব্যাংকগুলো শূন্য হয়ে যাচ্ছে, লোপাট হয়ে যাচ্ছে, সেই জায়গাগুলো থেকে বলছি যে এই জনগণ যে প্রশ্নগুলো তুলে কিংবা গণমাধ্যমের যে ভূমিকা, সেই জায়গা থেকে এটা আমার সম্পূর্ণভাবে আমি দ্বিমত পোষণ করছি যে আমাদের আর্থিক শৃঙ্খলা কিন্তু আমাদের অনেক ভালো। কোন ব্যাংকটা আগে তো আমরা দেখেছি যে একের পর এক ব্যাংক ধসে গেছে। আপনি একটা ব্যাংক দেখান যে ব্যাংক হয়েছে, কলাপস হয়েছে, আপনি একটা ব্যাংক দেখাতে পারবেন না এই আমাদের গত 10 বছরে কোনো ব্যাংক কলাপস করছে। নীলাদ্রি শেখর, আপনার কাছে যেটা জানতে চাচ্ছি যে গণমাধ্যম কর্মী হিসাবে এবার নির্বাচনে মিডিয়ার ভূমিকা কি ছিল? আমরা যারা সংবাদপত্রে বা গণমাধ্যমে কাজ করি, আমরা তো সরকারের থেকে যে সবাই অনেকে বলে, আমাদেরকে প্রশ্ন করে যে সরকারের চাপ আছে কিনা, সরকারের চাপ আছে কিনা। এ ধরনের চাপ কিন্তু কখনোই কোনো দৃশ্যমান ছিল না, কোনো সময় ছিল না গত সময় আমরা যখন কাজ করেছি। তো গণমাধ্যমের ভূমিকা বলতে ধরেন, আমরা তো, আপনিও নিজেও নির্বাচন কভার করেছেন, আপনিও তো দেখেছেন যে নির্বাচন হয়েছে আমরা সেটাই জনগণের মাঝে তুলে ধরেছি।
এবং এটা খুবই দৃশ্যমান ছিল। আজকে কিন্তু এই যুগে মানে স্যাটেলাইটের যুগে, এই সোশ্যাল মিডিয়ার যুগে কোনো কিছুই কিন্তু গোপন রাখা সম্ভব না। তো গণমাধ্যম সেই ভূমিকাটাই পালন করেছে, যেটা দৃশ্যমান, যেটা দেখা গেছে। দেশীয় গণমাধ্যম না, বিদেশি গণমাধ্যম এই দেশের নির্বাচন কভার করেছে এবং তারা তাদের স্বতঃস্ফূর্ত মতামত তাদের দেশকে পৌঁছে দিয়েছে। আরেকটা জিনিস আমি বলতে চাই যে সাংবাদিক হিসেবে আপনি আমাদের কিংবা আমাদের যারা সাংবাদিকতা করি তাদের সেলফ সেন্সরশিপও কিন্তু থাকা উচিত, যে আমি কোনটা দেখাবো কোনটা দেখাবো না। অংশগ্রহণমূলক নির্বাচন ছিল গত 5 বছর আগে, যে অভিযোগ কিংবা প্রশ্নবিদ্ধ নির্বাচনের জায়গাটি সকলেই বলতো ভোটারবিহীন সরকার, ভোটটা বিনা ভোটের সরকার। এবার তো অংশগ্রহণমূলক নির্বাচনের মধ্য দিয়ে ভোটের সরকার বাংলাদেশ। তারপরেও কিন্তু আমরা গতকাল দেখেছি যে বিএনপি কিন্তু এখনো নালিশ আর অভিযোগের জায়গা থেকে সরে আসেনি। দেখেন, আমরা গত 2014 সালের নির্বাচনকেও কিন্তু ভোটার শূন্য নির্বাচন বলতে পারি না। ওটাও অংশগ্রহণমূলক নির্বাচন ছিল। একটি দল নির্বাচনে আসেননি। কেন আসেননি? কোনো যৌক্তিক কারণ ছিল না। নির্বাচনে আসতে পারতেন। তা কেউ যদি নির্বাচনে না আসে, তার সাংবিধানিক প্রক্রিয়া তো আপনাকে অব্যাহত রাখতে হবে। সেই প্রক্রিয়ায় নির্বাচনটা হয়েছিল। আপনার 2008-এ জাতীয় সংসদে যতগুলো দলের প্রতিনিধিত্ব ছিল, 2014 সালের নির্বাচনে কিন্তু ততগুলি দলেরই প্রতিনিধিত্ব ছিল, সেম প্রতিনিধিত্ব ছিল, বরঞ্চ একটা বোধহয় বেশি প্রতিনিধিত্ব ছিল। তো আমরা যদি মনে করি যে বিএনপি আসে নাই দেখে এটা সে নির্বাচন মানে কি বলে অংশগ্রহণমূলক নির্বাচন না, তাহলে তো আমাদের ভুল হবে। আরও তো রাজনৈতিক দল আছে, তারা তো নির্বাচনে এসেছে। এবার বিএনপি এসেছে, আমরা তাদেরকে ধন্যবাদ জানাই। এবং তাদের যে নেতিবাচক রাজনীতি, এই যে নালিশ করা রাজনীতি, মিথ্যা কথা বলার রাজনীতি, সেটা কিন্তু জনগণ দ্বারা প্রত্যাখ্যাত হয়েছে। আমাদের 52 থেকে 71 সেই জায়গাতেও কিন্তু তরুণরা দেখছি দ্বিধা বিভক্ত, মুক্তিযুদ্ধের চেতনায় তারা দ্বিধা বিভক্ত হয়ে আছে। সেই জায়গাতে আপনারা কি করে কাজ করবেন? এটা কিন্তু এখন আমাদের যে নতুন যে ভোটাররা আসছে, তরুণ যে সমাজটা উঠে আসছে, এরা কিন্তু ওই স্বাধীনতা বিরোধী যে শক্তিটা আমাদের দেশে চলমান ছিল, তাদের বিরুদ্ধে কিন্তু অবস্থান নিয়েছে। হয়তো তারা সরকারের সমালোচনা করছে, সরকারের কর্মকাণ্ডের, কিন্তু এই তরুণরা কিন্তু কোনোভাবেই স্বাধীনতা বিরোধীদেরকে সমর্থন। বিএনপির ভরাডুবির পিছনে এটা কিন্তু একটা বড় কারণ, এই জামাত ইসলামকে মনোনয়ন দিয়ে নির্বাচন করানো, এটাও কিন্তু তাদের ভরাডুবির পিছনে একটা বড় কারণ। কারণ কোনোভাবেই এই যে আমাদের যে নতুন তরুণ ভোটাররা যারা আসছে, কোনোভাবেই এই স্বাধীনতা বিরোধী শক্তিকে মেনে নিতে রাজি নেই। আমি সাগর ভাইয়ের সাথে একটা যে অ্যাড করি, যেটা বললেন যে আসলে তরুণরা এখন কিন্তু অনেক কনসাস, তাদেরকে আপনি কোনোভাবে মানে কোনো কিছু দিয়ে ভুলিয়ে রাখতে পারবেন না। মানে এটা অবশ্যই ঠিক যে তারা তরুণ একটি বড় গোষ্ঠী, যারা এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ, আমরা দেখি ফেসবুকে, টুইটারে, তারা কিন্তু সরকারের কঠোর সমালোচনা করে যে কোনো একটা বিষয়ে। কিন্তু আপনি এই বিষয়টা দেখেন যে কোটা আন্দোলনটা, তারপরে ওই যে অ্যাক্সিডেন্টের হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ নেমে এসেছে। যখনই এই সাধারণ বাচ্চাগুলো, সাধারণ মানুষ যখনই বুঝছে যে এটার পিছনে তাদেরকে সামনে রেখে বিএনপি জামাত গোলাপানিতে মাছ শিকার করার চেষ্টা করে, তখনই কিন্তু তারা একটা অপরাজনীতি তৈরি হয়ে গেছে, তখনই কিন্তু তারা কিন্তু নিজেদেরকে গটিয়ে নিচ্ছে। তা এই কারণে আমাদের এই তরুণ সমাজ নিয়ে আমরা কিন্তু গর্ব করতে পারি। নেত্রী যেটা আমাদেরকে স্বপ্ন দেখান যে শুধু আমার দেশের ভিতর না, আমাদের বাচ্চাগুলো হবে আপনার বিশ্বমানের, এবং সেই বিশ্বমানের বাচ্চাগুলো কিন্তু আমাদের তরুণরা কিন্তু সেভাবে উঠে আসছে। শিক্ষক, যদি আমরা একদম অনুষ্ঠানের শেষে চলে এসেছি, আপনার কাছে জানতে চাই, একদম মাগুরা নিয়ে প্রশ্ন করতে চাই, মাগুরার মানুষকে আপনি কি দিবেন, কি স্বপ্ন দেখছেন, কি বাকি আছে এখনো দেওয়া? আসলে মাগুরার মানুষের আমি জনসভায় জিজ্ঞেস করেছি যে কি চাই তারা, এইগুলো দিয়েছি, আর কিছু চান কিনা। তো তারা যেটা বলেন সেটা হচ্ছে গিয়ে এর ধারাবাহিকতাটা ধরে রাখা। আসলে নতুন করে চাওয়ার কিছু নেই। তারপরও আমি তাদেরকে স্বপ্ন দেখিয়েছি যে আমি আগামী 5 বছরে 50,000 লোকের কর্মসংস্থান সৃষ্টি করব, যেটা আমাদের খুবই ছোট্ট একটি জেলা, এবং এই জেলাটি একেবারেই কৃষি নির্ভর একটি জেলা। তো এখানে আমি শিল্প কারখানা প্রতিষ্ঠার মধ্য দিয়ে এই কর্মসংস্থানটা যদি সৃষ্টি করতে পারি, তাহলে আমি মনে করি যে আমাদের মাগুরা আগামীতে অনেক ভালো থাকবে। ধন্যবাদ আপনাদের দুজনকে। প্রিয় দর্শক, শুনছিলেন, আসলে আমি, আপনি, আমরা সকলে বদলে গেলেই কিন্তু বাংলাদেশ বদলে যাবে। উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে গেলে আসলে তারুণ্যের হাত ধরে যেতে হবে। কারণ আমরা বলছিলাম 52 থেকে 71, তারুণ্যই কিন্তু একটা পুরো প্রাণশক্তি। আর তারুণ্যের হাত ধরেই যখন বাংলাদেশ এগিয়ে যায়, তখন বাংলাদেশ হয় অপ্রতিরোধ্য। আর এই অপ্রতিরোধ্য বাংলাদেশকে আটকানোর বোধহয় আর কোনো সুযোগই নেই। কারণ এবার সরকারের সাথে আছে অনেকগুলো একঝাঁক তরুণ মুখ, এবং এই তরুণ মুখই আগামীর বাংলাদেশকে এগিয়ে নেবে বহু বহু দূর। প্রিয় দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য, টু দ্য পয়েন্ট দেখবার জন্য আপনাদেরকে আবারও শুভেচ্ছা জানিয়ে আমি সোমা ইসলাম বিদায় দিচ্ছি। সবাইকে শুভরাত্রি।